শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। রাষ্ট্রের সর্বোচ্চ পদ নিয়ে অস্থিরতা, বাংলাদেশের কমান্ডার ইন চিফ হবেন জঙ্গিবাদ পালনে অভিযুক্ত ব্যক্তি। অবশেষে বিজেপি মন্ত্রীদের হাতে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক। ককরোচরা বলছে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের আগে আন্দোলন বন্ধ হবে না। ইউনিসেফ বলছে বাংলাদেশ সহ 6 দেশের শিশুরা চরম জলবায়ু ঝুঁকিতে, সবচেয়ে বেশি ঝুঁকি বায়ু দূষণের। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। শুক্রবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করছেন, এই খবর ছড়িয়ে পড়েছে বেশ জোরে সোরেই। জানা গেছে থাইল্যান্ডে চিকিৎসাজনিত সফর সংক্ষেপ করে শুক্রবারই দেশে ফিরছেন স্পিকার মেজর হাফিজ। তার কাছে চিঠি দিয়ে পদত্যাগ করবেন 22তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এর আগে গত বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। এসব তৎপরতার সঙ্গে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের কোনো সম্পর্ক আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন রাষ্ট্রপতি। অন্তর্বর্তী সময়ের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার। এর মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হতে হবে, যার সময়সীমা সর্বোচ্চ 90 দিন, অর্থাৎ 3 মাসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতেই হবে। অবশ্য এখনই সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। আশ্চর্যজনক হলেও সত্য, সবচেয়ে বেশি দাম যার আলোচনায় তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি একজন আমলা, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। নাসিমুল গনির উত্থান বেশ আশ্চর্যজনকই। তাকে সিনিয়র সহকারী সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল অধ্যাপক ইউনূসের সরকার। অভিযোগ রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা নন, সে সময় যে 3 জন মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতেন তাদের নেতা নাসিমুল গনি। তার মাথায় একটি বিদেশি রাষ্ট্রের হাত থাকায় কোনো ব্যবস্থা নেওয়া যায়নি বলেও প্রচলিত রয়েছে। সে সময় দেশজুড়ে কায়েম হয় মবের রাজত্ব, মুক্তি পেতে থাকে একের পর এক জঙ্গি। এ সময় আরও অভিযোগ ওঠে তিনি জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের প্রতিষ্ঠাতা। সে সময় অবশ্য সরকার তা অস্বীকার করে। তখন বলা হয় এই নাসিমুল গনি আর হিতার প্রতিষ্ঠাতা নাসিম গনি এক ব্যক্তি নন। এত সমালোচনার পরেও অবশ্য নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেয় বিএনপি সরকার। কেন এই নিয়োগ তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেক। এর ওপর উঠছে রাষ্ট্রপতি পদে নিয়োগের প্রসঙ্গ। নাসিমুল গনি ছাড়াও রাষ্ট্রপতি হিসেবে খন্দকার মোশাররফ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঈন খানদের নামও শোনা যাচ্ছে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন এরকম আলোচিত সমালোচিত জঙ্গিবাদ পালনের অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তিকে রাষ্ট্রের সর্বোচ্চ পদ এবং সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে মনোনীত করা উচিত? ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার এবং প্রশ্ন ফাঁসে জবাবদিহিতার দাবিতে 26 দিনের অনশন ভেঙেছেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে না, সরকারের এমন আশ্বাসের পর অনশন ভাঙেন তিনি। 23 জুলাই মধ্যরাতে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে তাকে পানি পান করিয়ে অনশন ভাঙান দেশটির কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং। কোন শর্তে তিনি অনশন ভেঙেছেন তা একটি বিস্তারিত ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করবেন বলে জানিয়েছেন ওয়াংচুক। একসঙ্গে সবাইকে সতর্ক থাকার এবং কোনো ধরনের সহিংসতা হতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এ নিয়ে সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, সোনাম ওয়াংচুক অনশন ভাঙায় তিনি স্বস্তি ও কৃতজ্ঞতা বোধ করছেন। তার সাহস ও ত্যাগের জন্য ধন্যবাদ জানিয়ে দীপকে যোগ করেন, নিজের জীবন বাঁচিয়ে রেখে আপনি পুরো জাতির বিবেককে জাগিয়ে তুলেছেন। এই দেশের জন্য আপনার জীবন অত্যন্ত মূল্যবান। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপি এখনো অনড় রয়েছে। অনশন ভাঙানোর সময় মন্ত্রী নাড্ডাকে ভারত সরকারের প্রতিশ্রুতিগুলো পড়ে শোনাতে দেখা যায়। তিনি বলেন, সরকার ইতোমধ্যেই সংসদে আলোচনার মাধ্যমে প্রশ্ন ফাঁস রোধ এবং পরীক্ষা সংক্রান্ত শিক্ষা সংক্রান্ত সংস্কারের সমাধান খোঁজার আশ্বাস দিয়েছে। এছাড়া সম্প্রতি নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের শিকার হয়ে যারা আত্মহত্যা করেছেন তাদের উপযুক্ত ক্ষতিপূরণের বিষয়টিও সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে। দীর্ঘ অনশনের কারণে সোনামের স্বাস্থ্য ভেঙে পড়েছে। সর্বশেষ স্বাস্থ্য বিবরণী অনুযায়ী দীর্ঘ অনশনের সময় তার ওজন অন্তত 11 কেজি কমেছে। জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের উপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার অভিযোগে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন সহ 60টি বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন করে 10 ও 12.5% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। 24 জুলাই থেকে এই শুল্ক কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে গত বছর জাতীয় জরুরি আইনের আওতায় বিভিন্ন দেশের পণ্যে 10 থেকে 50% পর্যন্ত পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প।
তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির সুপ্রিম কোর্ট সেই শুল্ক বাতিল করে দেন। এরপর প্রায় সব দেশের পণ্যেই শুল্ক আরোপে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের নতুন করে পদক্ষেপ নিয়েছে হোয়াইট হাউস। এইসব শুল্ক যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া প্রায় 99.4% পণ্যের উপর প্রযোজ্য হবে। তবে তেল, গ্যাস, সার এবং কিছু খাদ্যপণ্য সহ বেশ কয়েকটি পণ্য এই শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে বড় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের শিশুরা। বন্যা, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ, খরা ও বায়ু দূষণের মতো দুর্যোগের মুখোমুখি হতে হচ্ছে তাদের। জলবায়ু পরিবর্তনের অত্যন্ত উচ্চ ঝুঁকিতে আছে এমন দেশের শিশুরা, তাদের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। বাংলাদেশ ছাড়াও উচ্চ ঝুঁকিতে থাকা এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে আছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম ও মিয়ানমার। সম্প্রতি ইউনিসেফ প্রকাশিত চিলড্রেন্স ক্লাইমেট রিস্ক রিপোর্ট 2026 শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, নদী প্লাবিত ও সমুদ্র উপকূলবর্তী বন্যা, গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ, খরা, বায়ু দূষণ, জলবায়ু পরিবর্তনজনিত এইসব বহুমাত্রিক ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের শিশুরা। নদী তীরবর্তী বন্যায় বিশ্বে বাংলাদেশের শিশুদের ঝুঁকি সবচেয়ে বেশি। এক্ষেত্রে ইউনিসেফের ঝুঁকির স্কোরে 10-এ বাংলাদেশের স্কোর 10। দেশের 50% বেশি শিশু এমন এলাকায় বসবাস করে যেখানে নদী প্লাবিত বন্যার আশঙ্কা প্রবল। বাংলাদেশে প্রায় 6 কোটি শিশু অন্তত একটি জলবায়ুজনিত ঝুঁকিতে রয়েছে। বন্যা, খরা ও ঘূর্ণিঝড় এই তিনটি দুর্যোগের সম্মিলিত প্রভাবে বাংলাদেশের 2,40,00,000-এর বেশি শিশু সরাসরি উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। সবচেয়ে বেশি সংখ্যক 6 কোটি শিশু খরা ও বায়ু দূষণের ঝুঁকিতে রয়েছে। ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে রয়েছে প্রায় 2,20,00,000 শিশু। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের সংকট মূলত বড় ঋণ গ্রহীতাদের ঘিরেই কেন্দ্রীভূত। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 50 কোটি টাকার বেশি অঙ্কের ঋণের 42.5% এখন খেলাপি। বিপরীতে 1 কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে খেলাপির হার বেশ কম, 15%। অর্থনীতিবিদরা বলছেন, বড় ঋণের ক্ষেত্রে খেলাপির এই প্রবণতা শুধু ব্যবসায়ীদের ব্যর্থতা নয়, এটি দীর্ঘদিনের দুর্বল ঋণ ব্যবস্থাপনা, রাজনৈতিক প্রভাব, জবাবদিহির অভাব এবং ব্যাংকিং খাতে সুশাসন সংকটের ফল। ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের তুলনামূলক বেশি সুদে ঋণ নিলেও তা পরিশোধে বেশি সচেষ্ট থাকেন। ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থেই ঋণ পরিশোধকে গুরুত্ব দেন তারা। অন্যদিকে বড় ঋণের ক্ষেত্রে সুদ হার কম হলেও অনেক গ্রাহক ঋণ পরিশোধে গড়িমসি করেন। অনেক ক্ষেত্রেই তারা পুনঃ তফসিল, ছাড় বা বিশেষ সুবিধা পান। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। তৃণমূলের ক্রিকেটারদের ভিত্তি গড়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা জেলা ও মহানগরের কোচদের, অথচ এই পর্যায়ের অনেক কোচদের মান নিয়ে খোদ বিসিবি পুরোপুরি সন্তুষ্ট নয়। স্বজনপ্রীতি আর রাজনৈতিক প্রভাবের কারণে প্রশ্ন আছে কোচদের নিয়োগ প্রক্রিয়া নিয়েই। সেই ধারা থেকে বের হতে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে নতুন করে দেশের 59টি জেলা ও ঢাকা মহানগরের 2 জন সহ মোট 61 জন কোচ নিয়োগ দেওয়া হবে পরীক্ষা নিয়ে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য পূরণ করতে হবে নির্দিষ্ট মানদণ্ড। ভালো উদ্যোগ, সন্দেহ নেই, কিন্তু যে ধারা থেকে বের হয়ে আসতে বিসিবির এই উদ্যোগ, প্রক্রিয়াটি শুরুতেই প্রশ্নবিদ্ধ হয়েছে সেই রাজনৈতিক প্রভাব আর স্বজনপ্রীতির কারণেই। আগ্রহী কোচদের 28 জনের মধ্যে জীবন বৃত্তান্ত সহ আবেদন করতে বলেছিল বিসিবি। বিসিবির বেঁধে দেওয়া মানদণ্ড অনুযায়ী আবেদনকারীদের অবশ্যই লেভেল 1 কোচিং সনদ থাকতে হবে অথবা প্রথম শ্রেণীর ক্রিকেটার হতে হবে। একই সঙ্গে প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দাও হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে 218টি আবেদনপত্র জমা পড়লেও অভিযোগ আছে এর মধ্যে মানদণ্ড পূরণ করেছে মাত্র 90টির মতো। বাকি আবেদনকারীদের না আছে লেভেল 1 সনদ এবং না তারা প্রথম শ্রেণীর ক্রিকেটার। আবেদনের শর্ত পূরণ করা না হলেও কেউ কেউ আবেদন করলেও যাচাই বাছাইতে তারা পরীক্ষার জন্য অনুপযুক্ত বিবেচিত হবেন। এটাই স্বাভাবিক প্রক্রিয়া হওয়ার কথা, কিন্তু বিস্ময়করভাবে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ আবেদন করা যোগ্য অযোগ্য সবাইকেই পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মূলত রাজনৈতিক প্রভাব এবং সুপারিশের জোরেই মানদণ্ড পূরণ না করা আবেদনকারীদের পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে বিসিবি। বাঙালিয়ানার সায়নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।